শ্বশুরবাড়িতে প্রথম পা রাখার মুহূর্তে শাশুড়িমা তীব্র চিৎকারে তিক্ত কণ্ঠে বললেন, এই মেয়ে যেন আমার ঘরে প্রবেশের সাহস না করে। আমি এই মেয়েকে কোনোভাবেই আমার ঘরের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। নতুন বউ হয়ে আসা তৃণা নামক মেয়েটা মাথায় ঘোমটা টেনে দরজার বাইরে থমকে নিশ্চল দাঁড়িয়ে রইল। শাশুড়ির মুখ থেকে এমন কটূক্তি শুনিয়ে যে কোনো মেয়েই হয়তো বিস্মিত হতো, কিন্তু এই মেয়েটা হলো না। কারণ এমনটাই যে ঘটবে তা আগে থেকেই প্রত্যাশিত ছিল। ঠাই দাঁড়িয়ে রইল আর দু চোখে জল ভরে আসতে লাগলো। পাশে দাঁড়ানো স্বামীটির দিকে তাকালো। তার মুখের দিকে সরাসরি তাকাতে সাহস পেল না তৃণা। শুধু দেখলো শেরওয়ানি পরিহিত লোকটি নিবিষ্ট মনে কাউকে মেসেজ পাঠাচ্ছে। তার মুখে স্পষ্ট চিন্তার রেখা। বুঝতে পারলো লোকটা নিজের স্ত্রীর অপমানে চিন্তিত না, বরং অন্য কোনো কারণে। তবুও ভেবেছিলেন তিনি নিজ স্ত্রীর অপমানে অন্তত পক্ষে কিছু বলবে, কিন্তু তৃণার ধারণা ভুল প্রমাণিত করে লোকটা তড়িঘড়ি কাউকে ফোন করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। তৃণাকে বাইরে একা দাঁড় করিয়ে একবারের জন্য পেছনে ফিরে তাকালেন না। তৃণার হৃদয়টা আরও শূন্য ও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শাশুড়ির মা আরও সামনে এগিয়ে এলেন। ক্রোধে কপাল কুঁচকে তৃণার গালে আঙ্গুল দিয়ে শক্ত করে চাপ দিয়ে বললেন, কিরে দুশ্চরিত্রা, শেষ পর্যন্ত আমার ঘরে ঢোকার জন্য আমার ছেলেটাকে বিয়ে করলি? যা, এই মুহূর্তে আমার চৌকার থেকে বিদায় হ। তৃণা শুধু চিৎকার করে কেঁদে উঠতে পারল না। এত এত মানুষ আর সকলের দৃষ্টি আজ তৃণার এই অপমানের সাক্ষী। এবার একজন মহিলা তৃণার শাশুড়িকে টেনে নিয়ে বোঝানোর স্বরে বলল, আপা, এইসব বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে বললে তো আমাদের পরিবারের মান সম্মান যাবে। যা হওয়ার হয়েছে, আগে বউকে ঘরে তুলি, তারপর না হয় সব কথা হবে। মির্জা পরিবারের নতুন বধূর এই অপমানের দৃশ্য এলাকার সবাই খুব মজা নিয়ে দেখছে। এই সময় দুজন মহিলা এগিয়ে এসে তৃণাকে ভেতরে নিয়ে গেলেন। এই দুজনকে তৃণা চিনে, একজন চাচি শাশুড়ি আর অন্যজন কাকি শাশুড়ি। মির্জা পরিবার বিরাট বড়, বিয়ের আগে শুধু তাদের নাম ডাক শুনেছিল। তৃণাকে ভেতরে প্রবেশ করতেই দেখল বিশাল বড় একটা ড্রয়িং রুম। বাড়িতে অনেক মানুষ, যৌথ পরিবার বলে কথা, কিন্তু কারো মুখে নতুন বধূর জন্যে কোনো উচ্ছ্বাস লক্ষ্য করতে পারলাম না। আজ বিয়ের প্রথম রাত। একজন মেয়ে তৃণাকে একটা ঘরে বসিয়ে দিয়ে গেল। ওই মেয়েটা হয়তো তৃণার ভাসুরের স্ত্রী, তার ঠিক জানা নেই, শুধু যাওয়ার আগে বলে গিয়েছে, আজ রাতে যাই হোক না কেন, মুখ বুজে সহ্য করে নিও বোন। এই কক্ষটা বিশাল বড়, আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো। তৃণা এখনও তার স্বামীর মুখ দেখেনি। ঘরে একটা ছবিও নেই, শুধু পুরুষটির নামটাই তার জানা। পুরুষটির নাম বিয়ে পড়ানোর সময় কাজীর মুখ থেকে শুনেছিল, আরিয়ান মির্জা। এবার তৃণা পুরো পরিচয়টা দেওয়া যাক। মেয়েটার নাম তৃণা হাওলাদার। হাওলাদার বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হলেও কখনো বাড়ির মেয়ের মতো মর্যাদা পায়নি। মেয়েটার সাথে সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার করা হতো। মা না থাকলে তো তাই হয়। বাবা ওমর হাওলাদার একজন ডক্টর। মা মারা যাওয়ার পর বাবা ট্রিনার কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করলেন। তখন ট্রিনার বয়স ছিল 11 বছর। দ্বিতীয় মা সৎমা ট্রিনার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন। ট্রিনার সৎমায়ের আগের পক্ষে স্বামীর ঘরে একটা মেয়েও ছিল, যার বয়স তখন 14 বছর। বেশ কিছুদিন খুব আদর করতেন, কিন্তু কিছুদিন পরই মায়ের আসল রূপ বেরিয়ে গেল। তখন থেকে ট্রিনার জীবনের মোড় ঘুরে যায়। মায়ের অত্যাচারের সাথে বড় বোন রিনির থেকেও অত্যাচারিত হতে হতো। বাবা যখন বাসায় থাকতেন না, তখন সবসময় ট্রিনার সৎমা ট্রিনার উপর অত্যাচার করতেন এবং বাড়ির সব কাজ ছোট মেয়েটাকে দিয়েই করাতেন। ট্রিনা সব কিছু সহ্য করে নিল। প্রথম প্রথম বাবার সাথে সব কিছু বলতো। বাবা রেগে মায়ের সাথে এই বিষয়ে ঝগড়া করতো, কিন্তু মাকে বুঝাতে বাবা কখনো সক্ষম হয়নি। যখন থেকে বুঝ হলো তখন বাবাকেও এসব বিষয়ে বলা ছেড়ে দিল ট্রিনা। এভাবেই ট্রিনার জীবন কেটেছে। বাড়িতে বসে টেনে টুনে পড়াশোনা করে কলেজ পাশ করলো মেয়েটি। এরপর আর পড়তে দেওয়া হলো না। পড়াশোনা করার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কথায় আছে না, সবার কপালে সব কিছু থাকে না। ঘড়ির দিকে তাকালো, রাত প্রায় 12:30 বাজে। ভীষণ ঘুমও পেয়ে গেছে। ট্রিনা বিছানায় গা এলিয়ে দিল। চোখ লেগে আসার আগেই হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। মেয়েটার ভেতরটা থরথর করে কেঁপে উঠল। দরজা দিয়ে প্রবেশ করলেন লম্বা চওড়া পুরুষ। বুঝতে পারল এটাই হয়তো তার স্বামী। এক কথায় বলা যায় সুদর্শন পুরুষ। পুরুষটি তৃণার গায়ের রঙের চেয়ে ওনার গায়ের রং ফর্সা, মুখে এক কুচকুচে হালকা চাপ দাড়ি। তবে এ পুরুষটিকে দেখে একদমই স্বাভাবিক লাগছে না। আঁকাবাঁকা পা ফেলে সামনে এগিয়ে আসছেন। লোকটি হয়তো মদ্যপান করেছেন। ট্রিনার বুক দূর দূর করে কাঁপছে। ভেতরে ভয়টা ক্রমশ বেড়েই চলেছে। লোকটি একদম ট্রিনার সামনে এসে দাঁড়ালো। ট্রিনা ভয়ে পেছনে সরে গেল। লোকটি ট্রিনার দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, তুই তাহলে আমার বউ? ট্রিনা কথা বলতে পারল না। ভয়ার্ত চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে রইল। লোকটির চোখ অস্বাভাবিক রকম লাল। তুই এখানে কি করছিস? যা, বের হব রুম থেকে।
লোকটি চিৎকার করে কথাটা বললেন। তৃণা কাপা কণ্ঠে তোতলিয়ে বলল, কোথায় যাব আমি? তুই জাহান্নামে যা, তোকে যেন আমার ঘরে না দেখি। তৃণা গেল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তৃণাও দেখতে চায় তার জীবনে আর কত খারাপ দিন আসে। তৃণা বুকে সাহস সঞ্চয় করে বলল, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, আমি আপনার বিবাহিত স্ত্রী। লোকটি চিৎকার করে দাঁত খিচিয়ে বলল। মাই ফুট, আই সাইড, গেট আউট অফ মাই রুম। লোকটি চিৎকারে কেঁপে উঠল তৃণার পুরো শরীর। তৃণা শুধু অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সকল মেয়েদেরই বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, আর তৃণা ভেবে পাচ্ছে না তার সাথে এসব কি ঘটছে। তৃণাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামী নামক লোকটি রাগে তৃণাকে জোরে ধাক্কা দিল। মেয়েটি গিয়ে পড়ল শোপিসটার উপরে। মাথায় প্রচণ্ড আঘাত লাগলো, কপালে হাত দিয়ে বুঝতে পারল কপাল কেটে গেছে। মেয়েটি কুকুরে কেঁদে উঠল। লোকটির আর সারা শব্দ না পেয়ে তৃণা পেছনে ফিরে তাকালো, দেখলো লোকটি বিছানায় উপুর হয়ে পড়ে আছে, হয়তো মাতাল থাকার কারণে ঘুমিয়ে গেছেন। তৃণা লোকটির পায়ের জুতো জোড়া খুলে দিতে চাইল, কিন্তু লোকটি পা সরিয়ে নিলেন। হয়তো লোকটি সম্পূর্ণ অচেতন হননি। আরিয়ান তৃণার দিকে মিটমিট করে তাকালেন এবং বললেন, দাঁড়িয়ে আছিস কেন? যা, গিয়ে ঘুমা। বলে একটা বালিশ তৃণার দিকে ছুঁড়ে মারলেন। তৃণা সেভাবে দাঁড়িয়ে রইল। বালিশটা তুলে নিল তৃণা। চোখের সামনে নিজের স্বপ্নগুলো ভেঙে যেতে দেখার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর নেই। কত স্বপ্ন ছিল কোনো একদিন কেউ এসে মেয়েটিকে কষ্ট থেকে মুক্তি দেবে, কিন্তু এই মেয়েটির জীবনে আবারও কষ্ট এসে ভিড় করলো। এত কিছুর মাঝে হঠাৎ মনে পড়ে গেল তৌহিদের কথা। ছেলেটা এখন কি করছে? তৌহিদ ছিল তিনার প্রথম ভালোবাসা। সেই ছেলেটাকে নিয়েই স্বপ্ন দেখেছিল একটা সুখের সংসার করবে, কিন্তু তা আর হলো না। চলুন আসল ঘটনা জেনে আসা যাক। ট্রিনার সৎ বোন রিনির আজ এই বাড়িতে আরিয়ান মির্জার স্ত্রী হয়ে আসার কথা ছিল। ট্রিনার বোন রিনি আর আরিয়ানের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে। আরিয়ানের বাবা আর ট্রিনার বাবা স্কুল জীবনের বন্ধু ছিলেন। সেই হিসেবে তাদের স্বপ্ন ছিল ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দীর্ঘদিনের বন্ধুত্বকে অটুট রাখবেন। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন বর চলে এলেন, অথচ রিনিকে নিজের ঘরে খুঁজে পাওয়া গেল না। পুরো বাড়ি খোঁজা হলো, কিন্তু কোথাও রিনি নেই। এরপর রিনির পড়ার টেবিল থেকে একটা চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। বাবা তার মান সম্মান বাঁচাতে আরিয়ান মির্জার সাথে ট্রিনার বিবাহ দিলেন। একবারও কেউ ভাবলো না এই বিয়েতে ট্রিনা রাজি আছে কিনা। এই বিয়ে যে সুখকর হবে না সেটা ট্রিনা জানে। আজীবন চক্র কেন এতটা ভয়াবহ হলো তা ট্রিনার জানা নেই। জীবনে তো কখনোই সুখের মুখ দেখতে পারেনি, ভেবেছিল একটা সুন্দর জীবন হবে, কিন্তু এখন বাঘের খাঁচা থেকে পালিয়ে সিংহের খাঁচার মুখে পড়ে গেল মেয়েটা। বালিশটা ফ্লোরে মাথার নিচে রেখে শুয়ে পড়ল ট্রিনা। পরনে তখনও সেই বেনারসি শাড়ি। কেউ বলেনি শাড়িটা পাল্টে নিতে, বলেনি বললে ভুল হবে। ট্রিনার শাশুড়ি কাউকে ট্রিনার ধারে কাছে ঘেঁষতে দেননি। কখন ঘুমিয়ে গেল টের পেল না। ঘুম ভাঙল অনেকক্ষণ পর। কয়টা বাজে তা আন্দাজ করতে পারল না। উঠে বসলো ট্রিনা। ভীষণ খিদে পেয়েছে। সামনের সবকিছু কেমন যেন ঝাপসা ঠেকছে ট্রিনার কাছে। বিয়ের আগের দিন রাতে শেষ খেয়েছিল মেয়েটা। এই বাড়িতে আসার পরও আবেগের তোড়ে খিদেটা ঠিক টের পায়নি। এই বাড়ির এতগুলো মানুষ, অথচ কেউ এক ফোঁটা খাবারও খেতে দিল না। আর এখন ঘুম থেকে ওঠার কারণে খিদে আরও বেড়ে গেছে। পেটেও তীব্র যন্ত্রণা অনুভব করলো। উঠে গিয়ে টেবিল থেকে জল পান করলো, কিন্তু জল খেয়ে আরও বিপত্তি হলো। নাড়ি ভুড়ি যেন এখনই উল্টে বেরিয়ে আসবে। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল ট্রিনা। কিছুক্ষণ বমি করলো। এখন শরীরে এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই। ওয়াশরুমের ফ্লোরে অবসন্ন হয়ে বসে পড়ল। ট্রিনার কাছে মনে হচ্ছে এখনই বুঝি দুনিয়া ছেড়ে চলে যাবে। ট্রিনার জন্মদাত্রী মায়ের মুখটা বারবার চোখের সামনে ভাসছে, কিন্তু তার মা কাছে এসে একবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন না। ট্রিনার ইচ্ছে করছে মায়ের কোলে মাথা রেখে একটা গভীর ঘুম দিতে, কিন্তু তার হচ্ছে না। ট্রিনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। এই ঘরটা দ্বিতীয় তলায়। নিচতলায় ড্রয়িং রুমে মৃদু আলো। ট্রিনা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরে ঢুকে চারিদিক হাতড়ে খুঁজতে লাগলো খাবার। এখন না খাবার খেলে বাঁচবো বলে তো মনে হয় না। প্রি স্কুলে দেখলো ভেতরে অনেক খাবার। অনুষ্ঠান উপলক্ষে হয়তো অনেক কিছু রান্না করা হয়েছিল। ট্রিনার মুখে এক চিলতে হাসি ফুটলো। খাবার বের করে ফ্লোরে বসে খেতে শুরু করলো। কি শান্তি লাগছে খাবার খেয়ে। হঠাৎ টের পেল সামনে কেউ দাঁড়িয়ে আছে। ট্রিনার হাত থেমে গেল। আন্দাজ করতে পারলো এতক্ষণ যে খাবারগুলো খেলো সেটা হয়তো আর হজম করতে পারবে না। ভয়ে মেয়েটার গলা শুকিয়ে আসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা মুখটি তখন অন্ধকারে ঢাকা। লোকটি এবার এগিয়ে গিয়ে সুইচ অন করলো। সাথে সাথে ভেসে উঠল আরিয়ানের মুখখানা। ট্রিনার ভয় আরও বেড়ে গেল। তার পরনে ট্রাউজার ও টি শার্ট। আরিয়ান ট্রিনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, কে তুমি? এখানে এভাবে বসে খাবার খাচ্ছ কেন? আরিয়ান ট্রিনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, কি অদ্ভুত, লোকটা ট্রিনাকে চিনতে পারছে না। এই মুহূর্তে লোকটিকে মধ্যরাতের মতো ভয়ার্ত চেহারার মনে হচ্ছে না। হয়তো রাতে মদ খেয়েছিল, তাই কিছু মনে পড়ছে না। ট্রিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ট্রিনা। আরিয়ানের বোধহয় এবার কিছু মনে পড়লো। এবার তার মুখ শক্ত হতে লাগলো। ও, আমার বিবাহিত স্ত্রী? বাহ,
তোমার চুরি করার অভ্যাসও আছে? ট্রিনা কিছু বলল না, মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে রইল। আরিয়ান প্লেটের দিকে তাকিয়ে বলল, এইভাবে রাক্ষসের মতো খাচ্ছিলে কেন? কোনোদিন কি খাবার খাওনি? আরিয়ান ব্যঙ্গ ভরা কণ্ঠে বললেন। ট্রিনা মাথা তুলল না, শুধু ধীর কণ্ঠে বলল, প্রায় 24 ঘন্টা না খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিল তাই। আরিয়ানের ট্রিনার উপর করুণা হলো কিনা তা বোঝা গেল না। আর কোনো কথা না বলে তিনি চলে গেলেন। ট্রিনা বাকি খাবার শেষ করলো না। প্লেটের খাবার ডাস্টবিনে ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। পানি খেতে গিয়ে শাড়িতে পানি পড়ে শাড়িটার অনেকটা অংশ ভিজে গেল। ট্রিনা আবারও রুমে ঢুকে গেল। আরিয়ান বিছানায় হেলান দিয়ে পা ছড়িয়ে মোবাইল স্ক্রল করছে। ট্রিনার দিকে বাঁকা চোখে চেয়ে বলল, ওয়াইড্রোবে দেখো, আমার শার্ট আছে, পরে নাও। এই রুমে মেয়েদের কোনো জামা নেই। আপনার শার্ট পরতে পারবো না। না পড়লে না পড়ো, তাতে আমার কি? বলেই আরিয়ান আবারও অন্যদিকে ফিরে শুয়ে পড়ল এবং বলল, বিছানা আসার চেষ্টা করবে না। অগত্যা উপায়ন্তর না পেয়ে ওয়ার্ড্রোব খুলে একটা শার্ট বের করে আনলো, আর সাথে একটা ট্রাউজার, সেগুলোই পরে নিল। আবারও ঘুমানোর জন্য শুয়ে পড়ল। এবারের ঘুমটা বেশ অনেকক্ষণ পর আসলো। ঘুম ভাঙলো দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজে। ট্রিনার পরনের শার্ট, তাই অবস্থায় দরজা খোলার ইচ্ছে হলো না, বা না খুলে উপায় নেই। দরজা খুলতেই দেখতে পেল একটি মেয়ে, বয়সটা হয়তো ট্রিনার সমান হবে। মেয়েটা প্রথমে ট্রিনাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো। মেয়েটা ট্রিনাকে দেখে অন্যরকম ভাবে মুচকি হাসলো, বলল, অনেকটা সকাল হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে এসো। ট্রিনাকে চুপ থাকতে দেখে মেয়েটা একটা 3 পিস এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা পরিয়ে বাইরে এসো। এটা আমার 3 পিস, আশা করি তোমার শরীরে ফিট হবে। বলেই মেয়েটি চলে যেতে লাগলো। মেয়েটা কয়েক কদম গিয়ে আবারও পেছনে ফিরে তাকালো। তবে এখন মেয়েটার মুখে হাসি নেই। মেয়েটিকে দেখে বোঝা যায় সে খুবই গম্ভীর স্বভাবের। টিনা ওয়াশরুমে গিয়ে জামাটা পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়েও দেখলো আরিয়ান তখনও ঘুমাচ্ছে। টিনা নিচে নেমে এলো। ড্রয়িং রুমে অনেকেই বসে আছেন, কিন্তু সবাই যেন নিজ নিজ জগতে মগ্ন। টিনার অস্বস্তি হতে লাগলো। সবাইকে কেমন যেন চুপচাপ দেখাচ্ছে। হঠাৎ এক মধ্যবয়সী লোক টিনাকে দেখে হাসি মুখে ডাকলেন, টিনা মা, এদিকে এসো। টিনা সেদিকে এগিয়ে গেল। লোকটাকে টিনা চেনে না। লোকটি বললেন, আরিয়ান কি করছে? লোকটা হেসে বলল, আমার ছেলেটা ভীষণ রকচটা, খুব রাগী, আশা করি মানিয়ে গুছিয়ে নিবে। ইনি আরিয়ানের বাবা। টিনা এবার রান্নাঘরের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকতে চাইতে টিনার শাশুড়ি মা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। টিনা ভয়ে গলা শুকিয়ে গেল। এই বাড়ির কাউকে না চিনলেও গতকালই শাশুড়িকে খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। টিনার শাশুড়ি তার যাদের চাচি শাশি ও কাকি শাশুড়িকে চিৎকার করে বললেন, এই মেয়েকে রান্নাঘরে আসতে মানা করো, তা না হলে আজ একটা কিছু হয়ে যাবে। টিনা সেখানে আর দাঁড়ালো না, তাড়াতাড়ি সরে গেল। তখনই একটা মেয়ে টিনাকে জড়িয়ে ধরলো। প্রথমে কিছুটা বিব্রত বোধ করলেও মেয়েটার মুখের দিকে তাকিয়ে টিনার মুখে হাসি ফুটে উঠল। কি সুন্দর মিষ্টি মেয়েটা। বয়স মনে হয় 17 বা 18 হবে হয়তো। মেয়েটা বলল, বৌমনি, চলো তোমার সাথে গল্প করি। টিনা মেয়েটার সাথে গিয়ে বসলো। এছাড়া আর কি বা করতে পারে। মেয়েটি বাড়ির সকলের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েটা বলতে শুরু করলো, এই বাড়িতে 3 জন বড় কর্তা। প্রথম কর্তা হলেন আমার বাবা ইকবাল মির্জা এবং তার স্ত্রী রাহি মির্জা। তাদের 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। ছেলে হলো রোহান আর মেয়ে হলাম আমি, নৌশি। আর মেঝ কর্তা হলেন আহাদ মির্জা এবং তার স্ত্রী মাইমুনা মির্জা। তাদের 2 ছেলে, বড় ছেলের নাম আরিয়ান মির্জা আর ছোট ছেলের নাম আদনান মির্জা। আর ছোট চাচু হলেন এনামুল মির্জা এবং তার স্ত্রী ফারহানা মির্জা। তাদের একমাত্র মেয়ে হলো নুসরাত। শোনো, নুসরাত আপু একদম গম্ভীর টাইপের, তবে অনেক ভালো। এক নাগারে সবার পরিচয় দিয়ে শান্ত হলো নৌশি নামের এই মেয়েটি। মেয়েটা ভীষণ চঞ্চল। এতগুলো নাম একসাথে বলে হাঁপাচ্ছে। মেয়েটা আবারও বলল, তোমার পরনে যে জামাটা, সেটা নুসরাত আপুর জামা। টিনা বুঝলো সকালে দেখা হয়েছিল মেয়েটার সাথে, সে নুসরাত ছিল। তখনই সেখানে টিনা চাচি শাশুড়ি এসে উপস্থিত হলেন, তার হাতে কফির মগ। তিনি টিনাকে বললেন, ত্রিনা, একটা কাজ করে দেবে মা? টিনা হাসি মুখে বলল, জি বলুন, কি কাজ? তিনি হেসে বললেন, আমাকে বড় মা বলে ডেকো, বাড়ির সকলেই বড় মা বলেই ডাকে। টিনা হেসে বলল, আচ্ছা। এই কফির মগটা একটু আরিয়ানকে দিয়ে আসতে পারবে? আরিয়ানের রুমে যেতে ইচ্ছে হচ্ছিল না, তবে মুখের উপর না করে দেওয়াটাও ঠিক হবে না। টিনা বলল, দিন, আমি দিয়ে আসছি। টিনা কফির মগটা নিয়ে রুমে প্রবেশ করলো। আরিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাতে মুখটা ভালো করে দেখা হয়নি। টিনার নজর আরিয়ানের দিকে যেতেই কোনোভাবে সরাতে পারল না। কি সুদর্শন মুখ লোকটার। মুখে হালকা দাড়ি। কোনো মতে চোখ সরিয়ে ডাকলো। শুনছেন? কয়েকবার ডাকার পর আরিয়ান চোখ খুলল। টিনাকে চোখের সামনে দেখে কপাল কুঁচকে নিল আরিয়ান।
তার মুখ দেখে মনে হলো যেন কত খারাপ জিনিসটাই না দেখে ফেলেছে। আরিয়ান ভারী গলায় বললেন, কি হয়েছে? সকাল হতে না হতে বিরক্ত করে শুরু করে দিলে। আসলে কফিটা। বাকি কথা শেষ করতে দিল না, উঠে বসে বলল, যখন তখন আমার রুমে আসবে না, ওকে? আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়ে নেব। আরিয়ান রুম থেকে বের হতে গেলে ত্রিনা বলল। কফিটা নেবেন না? আরিয়ান ত্রিনার দিকে ঘুরে দাঁড়ালো এবং পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার যা প্রয়োজন তা আমি নিজে নিয়ে নেব, অথবা বাড়ির আরও মানুষ আছে তারা দেবে। তুমি একদম এসব নিয়ে বাড়াবাড়ি করতে যাবে না। কিন্তু আমি আপনার স্ত্রী, তাই আমার অধিকার। ত্রিনাকে কথাটা শেষ করতে দিল না আরিয়ান ধমক দিয়ে বললেন, স্টুপিড ওয়াইফ, তোমার যোগ্যতা আছে আরিয়ান মির্জার স্ত্রী হওয়ার? নিজের চেহারা দেখছো? এবার সামান্য নরম স্বরে বললেন, শোনো, আমাকে একদম রাখিও না। আমি মানুষটা এতটাও ভালো না, কখন কি বলে দেব নিজে কষ্ট পাবে। তার চেয়ে ভালো আমার থেকে দূরে থাকো। আমার স্ত্রীর অধিকার ফলাতে এসো না, এর ফল ভয়াবহ হবে। বলে আরিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ত্রিনা দাঁড়িয়ে রইল দরজার দিকে তাকিয়ে। লোকটা যাওয়ার আগে বলে গেল, নিজের চেহারা দেখেছ? তোমার সাথে আমার মানায়? নেহাত আব্বুর জন্য তোমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করতে হলো। ত্রিনা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ত্রিনার চেহারার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি এমন হয়েছে আমার চেহারায়? ফর্সা সুন্দর নয় বলে, শ্যামলা বলে? কিন্তু ছোটবেলায় মাঝে বলতেন আমার মুখে জাদু আছে, যে কেউ মুখের দিকে তাকালে মায়া পড়তে বাধ্য। কিন্তু কই, আজ পর্যন্ত তো কেউ মায়া পড়লো না। আমার সৎমা তো কখনো আমার মুখের দিকে মায়া নিয়ে তাকিয়ে একটু আদর করে দেননি আমায়। নিজের আপন মেয়ের মতো করে আমায় বুকে টেনে নেননি কখনো। আজও তো আমার স্বামীর চোখে আমার মায়াবী চেহারা পড়লো না। তাহলে কি মা তুমি মিথ্যে বলতে? পৃথিবীতে সুন্দর না হয়ে মায়াবতী হয়ে কি লাভ? মায়াবতী হয়ে ভাগ্যবতী না হলেই বা কি লাভ? ত্রিনার চোখের অবাধ্য অশ্রুকণাগুলো গাল বেয়ে পড়ছে। এই চোখে জল কি কখনোই মুছবে না? আরিয়ান গিয়ে আহাদ মির্জার পাশে সোফায় বসলো। আহাদ মির্জা মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। তিনি আরিয়ানের দিকে এক নজর দেখে আবারও খবরের কাগজে চোখ রেখেই বললেন, কি হলো আরিয়ান, সকাল সকাল মুখটা এভাবে করে আসো? আরিয়ান আহাদ মির্জার কথায় উত্তর দিলেন না, বরং রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, ফ্রি থাকলে কি আমাকে এক কাপ কফি দাও? রাহি বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? ত্রিনা তো কফি নিয়ে উপরেই গেল, দেয়নি? আরিয়ান বিরক্ত স্বরে বললেন, উফ বড় মা, ওই মেয়েকে দিয়ে কেন আমার রুমে কফি পাঠাতে হবে? তোমরা কি দিতে পারতে না? প্লিজ কফি দিয়ে যাও, না দিলে প্রয়োজন নেই। রাহি বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার মাইমুনা বেগম রেগে বলে উঠলেন, আরিয়ান কি বলছে এসব আপা? তুমি ওই মেয়েকে দিয়ে পাঠালে? তোমাদের না নিষেধ করেছিলাম ওই মেয়ের ধারে কাছেও না যেতে, তবুও কেন? রাহি বেগম জায়ের কথায় চুপ করে রইলেন। মাইমুনা বেগম কথা না বলে নিজেই কফি বানাতে শুরু করলো। আহাদ মির্জা এবার হাতের কাগজটা টেবিলের উপর রেখে সোজা হয়ে বসলেন। আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা তোমার আর তোমার মায়ের? এগুলো কিরকম আচরণ মেয়েটার সাথে? আরিয়ান কথা বলল না, চুপ করে মোবাইল স্ক্রল করতে লাগলো। আহাদ মির্জা এবার আরো রাগান্বিত স্বরে বললেন, তোমরা ভুলে যাচ্ছ টিনা এবারের বউ। বড় কথা, টিনা তোমার বউ। তোমার মায়ের আচরণ না হয় মানা যায়, কিন্তু তোমার এসব কি আচরণ? আরিয়ানও এবার রাগী কণ্ঠে বললেন, না বাবা, আমি ওই মেয়েকে ইচ্ছে করে বিয়ে করিনি, তোমরা জোর করে বিয়ে দিয়েছ। বলেই আরিয়ান উঠে গেল। এরই মধ্যে মাইমুনা বেগম এসে আরিয়ানকে কফি দিয়েছে। আরিয়ান কফির মগটা হাতে নিয়ে স্টাডি রুমের দিকে হাঁটা শুরু করলো। আহাদ মির্জা পেছন থেকে বললেন, আজ তোমার শ্বশুর মশাই আসবেন, আশা করব ওনার সামনে ভালো আচরণ করবে। আরিয়ান আহাদ মির্জার কথাটা শুনলো কিনা ঠিক বোঝা গেল না। ত্রিনা শুনে ভীষণ খুশি হলো, তার আব্বু আসবে। পৃথিবীতে আব্বু ছাড়া কারো থেকেই ভালোবাসা পায়নি মেয়েটা। মাইমুনা বেগম রান্নাঘরে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বললেন, আসুক, মজা বুঝাবো ওই লোকের। ফারজানা বেগম মেজো যার কাছে এগিয়ে এসে বলল, কি করবে আপা? সেটা আসলেই দেখে নিও। হঠাৎ ট্রিনার মোবাইলের কলে সব দেখে পেয়ে উঠল। ট্রিনা মোবাইলটা হাতে নিয়ে দেখলো লাস্টে 170 নাম্বারটা চিনতে পেরেই বুকটা কেঁপে উঠল ট্রিনার। এটা তৌহিদের নাম্বার। মা বোনের ভয়ে কখনো নাম দিয়ে সেভ করে রাখেনি, কিন্তু তৌহিদ কেন কল করছে? এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে তার বিয়ে হয়ে গেছে। ট্রিনা কল রিসিভ করলো না। দ্বিতীয়বার আবারও কল আসলো। এবার কল রিসিভ করতে নিলে ফোন বন্ধ হয়ে গেল। মোবাইলটা অনেক আগের, পুরাতন, যখন তখন বন্ধ হয়ে যায়। এটা ট্রিনার মায়ের ফোন ছিল, সেটাই ব্যবহার করতো। ফোন বন্ধ হয়ে গিয়ে ভালোই হলো, কি উত্তর দিত? ট্রিনা উপরে চলে গেল মোবাইল চার্জ দেওয়ার জন্যে। ট্রিনা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, দৃষ্টি তার বাইরের দিকে। মির্জা বাড়িটা শহরে হলেও বাড়ির পরিসরটা অনেকটা বড়।
বাড়ির চারিদিকে অনেক গাছপালা রয়েছে। তৃণা এখন একধানে সেই গাছগুলোর দিকে তাকিয়ে আছে। জীবনের কথা চিন্তা করে ব্যথিত হচ্ছে মেয়েটি। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উঠল। হ্যালো ভাবি। তৃণা অবাক হয়ে পেছনে তাকালো, দেখলো একটা হাসি মুখে ছেলে দাঁড়িয়ে আছে, পরনে টি শার্ট, তার উপরে বোতাম খোলা শার্ট। ছেলেটার সাথে আবার নৌশিও আছে। তৃণা ছেলেটাকে চিনতে পারল না। তৃণাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা হেসে দিয়ে বলল, আমাকে চিনতে পারছেন না তাই তো? তৃণা শুধু মাথা নাড়ালো, যার অর্থ সে সত্যিই ছেলেটাকে চিনতে পারছে না। ছেলেটা হেসে সামনে এগিয়ে এসে বলল, আমি আদনান, আদনান মির্জা, আপনার দেবর। তৃণা এবার হেসে বলল, ও আচ্ছা, আপনাকে আগে দেখিনি তাই চিনতে সমস্যা হলো। আদনান হেসে বললেন, আর এই সমস্যা নেই, আমিও আপনাকে দেখিনি, এই প্রথমেই দেখলাম। তৃণা আবারও মুচকি হাসলো। নৌশি এবার আদনানের দিকে ফিরে বলল, কিরে, এত সুন্দর করে কথা বলছিস? ভদ্র সাজার চেষ্টা করছিস নাকি? আদনান রাগী দৃষ্টিতে নৌশির দিকে তাকিয়ে বললেন, পিচ্ছি, মুখ সামলে কথা বল। আর ভাবির সামনে তুই তুকারি করছিস কেন? আমি তোর বড় ভাই হই, তাই ভাইয়া ডাকবি, আর আমি বরাবরই ভদ্র। নৌশি মুখ ভেঙচি কেটে বলল, আইসে বড় ভাই আমার। হ্যাঁ, তবে ডাকতে পারি আদু ভাই বলে। বলেই নৌশি খিলখিল করে হেসে উঠল। আদনান নৌশির মাথায় ঠাস করে চট দিয়ে দিল। এরকমটা ওদের মাঝে হতেই থাকে, এটা নতুন না। নৌশি আর আদনানের সম্পর্ক সাপ আর নেউলের মতো। তাদের মাঝে মাঝে বয়সেরও তেমন পার্থক্য নেই। নৌশি এবার তৃণার দিকে তাকিয়ে বলল, জানো ভাবি, এই আদনানের বাচ্চা 7 দিনে একদিন গোসল করে। আর শুধু তাই না, ওর চরিত্রও খারাপ। 100টা মেয়ের। পরের কথাটা সে আর বলতে পারল না। আদনান নৌশির মুখ চেপে ধরে বললেন, নসি, তুই আমার ইজ্জতে 12টা বাজাতে পারিস না। তৃণা তাদের অবস্থা দেখে মুখ চেপে হাসছে। হঠাৎ তৃণার মোবাইলে আবারও একটা কল আসলো। নৌশি আর আদনান ঝগড়া করতে করতেই চলে গেল। তৃণার মোবাইলটা তখনও চার্জে দেওয়া। তৃণা গিয়ে দেখলো তৌহিদ আবারও কল করেছে। তৃণা কালক্ষেপণ না করে কল রিসিভ করলো। ওপাশ থেকে তৌহিদের কণ্ঠস্বর ভেসে এলো। তৃণা কথা বলতে পারছে না, শুধু তৌহিদের কণ্ঠটাই শোনা যাচ্ছে। তৌহিদ আবারও ওপাশ থেকে বলল, হ্যালো টিনা, আমার কথা শুনতে পারছো তুমি? তৃণা ভীষণ ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তৌহিদ হয়তো তৃণার থেকে এরকম উত্তর আশা করেনি। তৌহিদ বলল, তুমি এটা কি করে করতে পারলে? কিভাবে অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারো তুমি? আমি তো তোমাকে ভালোবাসতাম। তৌহিদের কণ্ঠে কাঁপা কাঁপা সুর শোনা গেল। হয়তো ছেলেটা কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছে। তৃণা বলল, আমার কোনো উপায় ছিল না। তৌহিদ বলল, যা হওয়ার হয়েছে, তুমি আমার সাথে আগামীকাল যেভাবে হোক দেখা করবে। তৃণার সাথে সাথে অসম্মতি জানালো, বলল, না, সম্ভব না, আমি দেখা করতে চাই না। তৌহিদ জেদি কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আগামীকাল তুমি আমার মৃত্যুর সংবাদ পাবে। বলেই তৌহিদ তৃণাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। তৃণার ভীষণ কান্না পাচ্ছে। মেয়েটা কি করবে বুঝে উঠতে পারছে না। অনেকক্ষণ পর তৃণা রুম থেকে বের হতেই দেখলো ওমর হাওলাদার মানে তৃণার বাবা মেন গেট দিয়ে ঢুকছেন। তৃণার মুখে তাড়াতাড়ি হাসি ফুটে উঠল। সে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ইতিমধ্যে আহাদ মির্জা আর ওমর হাওলাদার দুই বন্ধুর কুশল বিনিময় হয়ে গেছে। তৃণা তার বাবাকে জড়িয়ে ধরল। ওমর হাওলাদারও মেয়েকে জড়িয়ে ধরলেন। তৃণা বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিল। ওমর হাওলাদার মেয়ের মুখে হাত বুলিয়ে বললেন, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে? তোমার কথা খুব মনে পড়ছিল আব্বু। ওমর হাওলাদার মেয়েকে জিজ্ঞাসা করলেন। সবকিছু ঠিকঠাক আছে তো মা? তৃণা মিথ্যা হেসে বলল, হ্যাঁ আব্বু, এবারে সবাই অনেক ভালো। আহাদ মির্জা অবাক হয়ে তৃণার দিকে তাকিয়ে রইলেন। এত খারাপ ব্যবহার করলো বাড়ির মানুষেরা, তবুও তৃণা তার আব্বুকে কিছুই বলল না। ওমর হাওলাদার আহাদ মির্জার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আরিয়ান কোথায়? আহাদ মির্জা কিছুক্ষণ চুপ করে রইলেন। আরিয়ান তার শ্বশুরের সাথে দেখা করবে না বলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছেন। কিন্তু এই কথাটা কিভাবে বলতে পারেন তিনি? আহাদ মির্জা বললেন, আসলে কোম্পানিতে একটা বিশেষ দরকারে যেতে হলো আরিয়ানকে। চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। ওমর হাওলাদার বললেন, এখানে সবাই আছেন, কিন্তু বিআইনকে দেখতে পাচ্ছি না যে। তখনই দেখা গেল মাইমুনা বেগম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছেন। ওমর হাওলাদার জিজ্ঞাসা করলেন, ভালো আছেন বিআইন? মাইমুনা বেগম মুখের ভাব কালো করে বললেন, একটা নষ্ট চরিত্রহীনা মেয়েকে আমার ছেলের ঘাড়ে গুছিয়ে দিয়ে বলছেন ভালো আছে কি না? উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রইল। রাহি বেগম বড় মা মাইমুনাকে ফিসফিস করে বললেন, কি করছিস মেজো? কেন এমন কথা বলছিস? মাইমুনা বেগম উচ্চস্বরে বললেন, যা বলেছি একদম ঠিকই বলছি।
ট্রিনার চোখ বন্ধ হয়ে এলো। শেষ পর্যন্ত চরিত্রহীনার অপবাদ পেতে হচ্ছে এত এত মানুষের সামনে, অথচ কোনোদিন মেয়েটা কোনো ছেলের হাত অবধি ধরেনি। কিন্তু কেন এসব বলছেন মাইমুনা? ওমর হাওলাদারের মুখটা শুকিয়ে গেল। আদরের মেয়ে সম্পর্কে এমন কথা কোন বাবাই বা সহ্য করতে পারে? তিনি বললেন, এসব কি বলছেন বিয়াইন? আহাদ মির্জা নিজ স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে বললেন, মাইমুনা, তুমি কি করছো এসব? থামো বলছি। কিন্তু না, স্বামীর আদেশও তিনি মানলেন না। আরও ঘৃণ্য স্বরে বললেন, যা সত্যি তাই বলছি। এই মেয়েটা চরিত্রহীন, খারাপ একটা মেয়ে। তোমরা সবাই ভাবলে কি করে এরকম একটা মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে তুলবো? আর আপনি বা কেমন বাবা? টিনা এবার চক্ষু লাল করে মাথা তুলে মাইমুনা বেগমের দিকে তাকালো। আমাকে যা বলার বলুন, আমাকে মারুন কাটুন, সমস্যা নেই, কারণ এগুলো আমার অভ্যাস আছে। কিন্তু খবরদার আমার বাবাকে কিছু বলবেন না, তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। টিনার এহেন কথায় মাইমুনা আরো রাগে হুঙ্কার করে বললেন, কি বড় সাহস! মুখে মুখে তর্ক করে, ইচ্ছে হচ্ছে এক্ষুনি গলা টিপে ধরি। ইতিমধ্যে আদনান, নৌশি এবং নুসরাত নিচে নেমে এলো। এই দৃশ্য দেখে তাদের চক্ষু চরক গাছ। এই কি ব্যবহার! কিন্তু মাইমুনা বেগম তো এমন নন। বাড়িটাকে সবসময় খুশি রাখেন এই ভদ্রমহিলা। কিন্তু ট্রিনার বেলায় এতটা খারাপ ব্যবহার কেন? ওমর হাওলাদার অসহায় চোখে নিজ বন্ধুর দিকে তাকিয়ে বললেন, আহাদ, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম এই আশায় যে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। কিন্তু এই কি তোর পরিবারের আসল রূপ? তুই নিজ বন্ধুর মান রাখতে পারলি না। আহাদ মির্জা ধপ করে সোফায় বসে পড়লেন। ওনার সবকিছু সামনে অন্ধকার মনে হচ্ছে। তিনি নিজের বন্ধুকে কি জবাব দেবেন? ওমর হাওলাদার ট্রিনাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে সস্তা নয় যে আপনারা আমার মেয়ের সাথে যা তা করবেন। ও আমার রাজকন্যা। আজ এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। মাইমুনা বেগম খুশি হলেন। এটাই উনি চাচ্ছিলেন। রাহি বেগম অনুরোধ করে বললেন, মাইমুনার আসলে রাগ হয়েছে, তাই এরূপ বলছে। দয়া করে ত্রিনাকে নিয়ে যাবেন না, কয়েকদিন টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। ওমর হাওলাদার ক্ষমা চেয়ে বললেন, মাফ করবেন, এরকম জায়গায় আমার মেয়েকে ফেলে যেতে পারি না আমি। ট্রিনার দিকে তাকিয়ে বললেন। চল মা। কিন্তু ওমর হাওলাদারকে অবাক করে দিয়ে ট্রিনা এক পাও নড়ল না। ওমর হাওলাদার মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হয়েছে? চল। ট্রিনা বাবার চোখের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবো আব্বু? এটা আমার স্বামীর বাড়ি, যেখানেই হোক যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেছে। আমি কোনোভাবেই এই বাড়ি ছাড়তে পারবো না। ওমর হাওলাদার মেয়ের কথা শুনে অবাক হয়ে বললেন, এসব কি বলছিস মা? এত কিছুর পর তুই থাকবি এখানে? ট্রিনা তাচ্ছিল্যের হাসি হেসে বাবাকে ফিসফিস করে বলল, তোমার বাড়ি আর শ্বশুর বাড়ি সবটা ঘুরে ফিরে একই আব্বু। সেখানে মা বোন অত্যাচার করতে সহ্য করে নিতাম, এখানকার অত্যাচারও সহ্য করে নেব। ওই বাড়ির মায়ের অত্যাচার থেকে তো আমাকে বাঁচাতে পারোনি বাবা, তাহলে এই বাড়ির অত্যাচার থেকে কি করে বাঁচাবে? ওমর হাওলাদার চুপ করে গেলেন। কি বলবেন নিজের মেয়ের উত্তরের জবাবে? উত্তর দেওয়ার মতো কিছু নেই। ওমর হাওলাদার উপলব্ধি করলেন তিনি উপযুক্ত বাবা হতে পারেননি। ওমর হাওলাদার আর কিছু বলতে পারলেন না। কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে গেলেন। টিনা বাবার যাওয়ার দিকে তাকিয়ে শুধু অশ্রু বিসর্জন দিল। মাইমুনা বেগম রাগে ড্রয়িং রুম থেকে চলে গেলেন। আহাদ মির্জা টিনাকে কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনিও ধীর পায়ে সেই জায়গা ত্যাগ করলেন। তখন দুপুর পার হয়ে গেছে। টিনা সদ্য শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। টিনা একটা নীল রঙের শাড়ি পরেছে। তখনই হঠাৎ রুমে আরিয়ান প্রবেশ করে। আরিয়ানকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল ত্রিনা। আরিয়ানের চোখ প্রথমেই গেল ট্রিনার মুখের দিকে। শ্যামলা বরণের মুখে পানির ছিটা লেগে আছে। তৎক্ষণাৎ আরিয়ান চোখ ফিরিয়ে নিলেন। আরিয়ানের চোখের সামনে ভেসে উঠল আজ থেকে আরো 4 বছর আগের দেখা নিজের ভালোবাসার মানুষটার মুখ। যে মেয়েটাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, যাকে এখনো ভালোবেসে যাচ্ছে। আরিয়ানের মুখে বিরক্তি ফুটে উঠল। অথচ প্রথমে যখন রুমে ঢুকে ট্রিনাকে দেখেছিলেন তখন এতটা বিরক্তিকর মুখ ছিল না। ট্রিনা আরিয়ানের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকায় আরিয়ান রেগে বললেন, এভাবে ছ্যাপলার মতো দাঁড়িয়ে থেকো না, সরো। ট্রিনা চোখ ফিরিয়ে নিল। আরিয়ান ওয়ার্ড্রপ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে ঢুকে গেল। ট্রিনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো সামনের দিকে নিয়ে মুছতে লাগলো। ট্রিনা কল্পনায় হারিয়ে গেল। মনে পড়ল তৌহিদের কথা। তৌহিদ বলেছে তার সাথে দেখা করতে, কিন্তু ট্রিনা চায় না দেখা করতে। হারিয়ে গেল সেই প্রথম দিনে, যেদিন দেখেছিল তৌহিদকে। তৌহিদ তার সৎমায়ের ভাইয়ের ছেলে। তৌহিদ আমেরিকা থাকতো। প্রথম যেদিন তাদের বাড়ি এসেছিল সেদিনই ছেলেটাকে অন্যরকম লেগেছিল। জীবনে প্রথম মনে হয়েছিল ভালোবাসা কি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি ভালোবাসার কথা। তৌহিদ অনেকভাবেই বুঝিয়েছে।
সে টিনাকে ভালোবাসে, কিন্তু টিনা সব বুঝেও না বুঝার ভান করে থাকতো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এখন সে আরিয়ানের স্ত্রী। টিনা কল্পনা থেকে বেরিয়ে এলো, নিজের মনকে বোঝালো এসব ভেবে এখন আর লাভ নেই। আমার স্বামী আছে। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আরিয়ান চোখ বন্ধ করলো। তার মনে বারবার ভেসে উঠছে অন্য একটা মুখ, সেই মুখটিয়া যার জন্যে তার হৃদয় কেবলই তীব্রভাবে আক্ষেপ করে। 4টা বছর ধরে আমি কেবল একটি মানুষকে কল্পনা করে গেলাম, আমি কিভাবে অন্য কাউকে মেনে নেব? আরিয়ান নিজেকে প্রশ্ন করেন। আরিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। টিনা তখন মাথা নিচু করে চুল মুছতে ব্যস্ত। সে আরিয়ানকে খেয়াল করেনি। আরিয়ানের চোখ প্রথমেই পড়ল ব্লাউজের উপর দিয়ে দেখা শ্যামলা ত্বকে, যেখানে জখমের আঘাত স্পষ্ট। সেই আঘাতগুলো কালো বর্ণ ধারণ করে আছে। আরিয়ান গলা খাকারি দিল, সাথে সাথে টিনার শাড়ির আঁচল টেনে পিঠ ঢাকলো। আরিয়ান কৌতূহল চাপতে না পেরে বলল, পিঠে কিসের দাগ এগুলো? কোথাও চুরি করতে কি ধরা খেয়েছিল নাকি? টিনা আরিয়ানের কথায় চমকে উঠল, তারপর কিছুক্ষণ মাথা নিচু করে বলল, আমার সৎ মায়ের ভালোবাসার দাগ। আরিয়ান ফেল ফেল নয়নে টিনার দিকে তাকিয়ে রইল। টিনা নিজের চোখের জল লুকিয়ে আবারও মাথার চুল মুছতে লাগলো। টিনা মনে মনে বলল, আল্লাহ আমার জীবনে সুখ না দিলেও চোখের জল ভরপুর দিয়েছে আমায়। সারা জীবন কাঁদলেও বোধহয় চোখের জল শুকাবে না আমার। বিকালে স্নিগ্ধ হাওয়ায় হেরে দুলে উঠছে রাস্তার পাশের গাছগুলো। সন্ধ্যায় নামা আলো ছায়ার আবরণে শহরের ব্যস্ত রাস্তায় একটা রিকশায় বসে আছে টিনা। কত বছর পর একা একা কোথাও বের হলো তার হিসেব নেই। মা কখনো বাড়ি থেকে বের হতে দিত না, কোথাও ঘুরতে যেতে দিত না। রিনি যখন ঘুরতে যেত তখন টিনারও ভীষণ ইচ্ছে করত ঘুরতে যাওয়ার। একদিন টিনা মুখ ফুটে সাহস নিয়ে বলেই ফেলেছিল যে সেও ঘুরতে যেতে চায়। টিনার এমন কথার পরবর্তীতে টিনার সৎমা চুলের মুঠি ধরে কি মারটাই না মেরেছিলেন। পিঠের সেই কালো হয়ে যাওয়া আঘাতের দাগগুলো যেন আজও সেই দিনের নির্মমতা মনে করিয়ে দেয়। টিনার এখন এসব ভেবেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। টিনা এখন তৌহিদের সাথে দেখা করতে যাচ্ছে, না গিয়ে উপায় নেই। ছেলেটা ভীষণ জেদি, যদি সত্যি নিজের কোনো ক্ষতি করে বসে। এই মুহূর্তে টিনা তার নতুন জীবনকে আরো বেশি ঝামেলায় জড়াতে চায় না। শ্বশুরবাড়ি থেকে বেরোনো ভীষণ মুশকিল ছিল, তবুও সে সাহস করে মাইমুনা বেগমকে বলেছিল, মা আমি একটু বাইরে যেতে চাই, কিছু শপিং করার আছে। টিনার মুখে মা ডাকটা শুনে মাইমুনা বেগম রাগে ফুঁসে উঠেছিলেন। খবরদার আমাকে মা বলে ডাকবে না, আর যেখানে খুশি সেখানে যাও। মাইমুনা বেগমের এই অনুমতি ছিল ঘৃণা মেশানো, কিন্তু টিনার কাছে এই স্বতন্ত্রতাটুকুই এখন যেন এক বড় পাওয়া। টিনা ইতস্তত করে বলেছিল, আমি একা যাব? যদিও টিনার একাই আসার ইচ্ছে, কিন্তু এই কথাটা না বললে হয়তো মাইমুনা বেগম সন্দেহ করতে পারেন। মাইমুনা বেগম রাগে বলেছিলেন, একা যাবে না তো কে যাবে? তোমার সাথে কি এখন বডিগার্ড পাঠাতে হবে? টিনা ভীষণ খুশি হলো, খুব সহজেই বাড়ি থেকে একা বের হতে পেরেছে। এইসব কল্পনা করতে করতে রিক্সা এসে থামলো একটা ক্যাফের সামনে। টিনা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভেতরে ঢুকে যায়। বেশ কয়েকটা টেবিল সেখানে। টিনার চোখ গেল সাইডের কোনার দিকে, টেবিলটার দিকে। সেখানে মাথা নিচু করে বসে আছে তৌহিদ। টিনা এগিয়ে গেল। তৌহিদ মাথা তুলে টিনাকে দেখেই হেসে দিল। টিনা চোখ সরিয়ে নিল। ছেলেটার হাসি মারাত্মক। তৌহিদ বলল, কেমন আছো টিনা? টিনা হাসার চেষ্টা করে বলল, হুম ভালো, তুমি? তোমার কি মনে হয় আমার ভালোবাসাকে অন্য করে রেখে আমি ভালো আছি? তৌহিদ কথাটা বাঁকা হেসে বলল। টিনা কিছু বলল না। তৌহিদ কোল্ড কফি অর্ডার করলো। টিনা বলল, কেন আসতে বললে এখানে? তৌহিদ কফিতে চুমুক দিয়ে টিনার মুখশ্রীর দিকে নজর দিয়ে বলল, তুমি বিয়েটা করেছো নিজের ইচ্ছের বাইরে গিয়ে, তাই না? হ্যাঁ, ইচ্ছের বাইরে করেছি, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আমার, তাই কিছু করার নেই আর। তৌহিদ টিনার কথায় অসম্মতি জানিয়ে বলল, কে বলেছে কিছু করার নেই? অনেক কিছু আছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। টিনা তৌহিদের দিকে তাকিয়ে বলল, কখনো কি আমি বলেছি আমি তোমায় ভালোবাসি কিনা? বলনি, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবেসেছো। টিনা কিছু বলতে পারল না, কারণ সত্যিই তো তাই, সে তৌহিদকে ভালোবাসে। তৌহিদ আবারও বলল, টিনা চলো আমরা আজই বিয়ে করে ফেলি। টিনা চমকে তৌহিদের দিকে তাকালো, বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলে তুমি? বিয়ে করবো আজই। আমি জানি তুমি তোমার স্বামীকে মন থেকে মেনে নিতে পারোনি। তৌহিদ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল। হঠাৎ টিনা উঠে দাঁড়ালো। টিনাকে দাঁড়াতে দেখে তৌহিদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো? টিনা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, এটাকে পরকিয়া বলে। পরকিয়া কি নিশ্চয়ই বোঝো তুমি। আরিয়ান যেভাবেই হোক সে আমার স্বামী, যার বাপ পাঁজরের হাড় দিয়ে তৈরি হয়েছি আমি। আজ ভালো লাগছে না, কাল পরশু ঠিকই ভালো লাগবে। আর ভালো না লাগলে মানিয়ে নেব, মানিয়ে নিতে না পারলে হারিয়ে যাব। তবুও পরকীয়ার মতো নিকৃষ্ট কাজ আমার দ্বারা হবে না।
টিনা আরেক সেকেন্ডও দাঁড়ালো না, তাৎক্ষণিক জায়গা ত্যাগ করলো। তৌহিদ ছলছল নয়নে তাকিয়ে রইল টিনার যাওয়ার দিকে। টিনার থেকে সে এটা আশা করেনি। তৌহিদ ভাবল 2 দিনের স্বামীর জন্য এত বছর ধরে যাকে ভালোবেসে আসছে তাকেই ভুলে গেল। টিনা কফি শপ থেকে বের হতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। টিনা কৌতূহল নিয়ে কল ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, আমি নুসরাত, তুমি কোথায়? আমি মার্কেটে এসে তোমাকে খুঁজছিলাম, পেলাম না। টিনা শুধু বলল। টিনা একটা রিক্সা নিয়ে সেখানে চলে গেল। শপিং মলের সামনেই দেখলো নুসরাত বসে আছে। মেয়েটা সব সময়ের মতো শান্ত চোখে মাটির দিকে তাকিয়ে আছে। টিনা যতবার নুসরাতকে দেখেছে ততবার নুসরাতকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। তেমন কারোর সাথে কথাও বলে না মেয়েটা। টিনাকে দেখে নুসরাত উঠে দাঁড়িয়ে বলল, চলো ভেতরে, শপিং করে বাড়ি চলে যাব। দুজনে একসাথে ভেতরে ঢুকলো। টিনা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করে এলে? আমারও কিছু পোশাক কেনা দরকার ছিল, তাই আসলাম। আর ভাবলাম তুমিও একা। নুসরাত বলল ধীর কণ্ঠে। টিনা বুঝে উঠতে পারছে না এই মেয়েটা এত গম্ভীর কেন। তার মনেও কি টিনার মতো কষ্ট আছে? কিন্তু নুসরাতের তো পারিবারিকভাবে কোনো কষ্ট পাওয়ার কথা না। তাহলে আরিয়ান নিজের অফিসের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। কোম্পানিটা তাদের পরিবারের। বাবা কাকাদের জোরাজোরিতে কোম্পানির ভার এসেছে তার কাঁধে। হঠাৎ তার কেবিনে কেউ ঢুকেছে টের পেয়ে সে সামনে তাকাতে দেখলো ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। এই মেয়েটির নাম মীরা, কোম্পানির শেয়ার পার্সনের মেয়ে। মীরা এসে আরিয়ানের গা ঘেঁষে দাঁড়ালো। আরিয়ান বিরক্তিতে নাকমুখ কুঁচকে বলল, কি সমস্যা? কি সমস্যা? গা ঘেঁষাঘেঁষি ছাড়া চলতে পারো না? মীরাকে যতই ধমক দিক না কেন আরিয়ান, কিন্তু এই মেয়েটা এমনই। বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ে এই মীরা। এরকম একটা হ্যান্ডসাম বয় দেখলে কার মাথা ঠিক থাকে বলো? মীরা বাঁকা ভঙ্গিতে বলল। আরিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ল্যাপটপটা ব্যাগে ভরতে ভরতে বলল, আমার ওসব একদম পছন্দ না, অসহ্য লাগে। আরিয়ান কেবিন থেকে বের হতে চাইলে মীরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছে। আমিও যাব। আরিয়ান মীরার সাথে কথা বাড়াতে চাইল না। সে সোজা গাড়িতে উঠে বসলো। মীরা ভেবেছিল আরিয়ান বোধহয় তাকে নিয়ে বাড়িতে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বাঁকা হেসে বলল, পুরুষ মানুষ, আজ হোক বা কাল বসিতে তো বাধা পড়তেই হবে। আরিয়ান রুমে গিয়ে পরনের কোটটা সোফায় ছুঁড়ে মারল। আজকাল হঠাৎ হঠাৎ ভীষণ রেগে যায় আরিয়ান। কি কারণে রাগে সেটাও তার জানা নেই। আজকাল রাগে বললে ভুল হবে। কয়েক বছর ধরে কিছু হতে না হতেই রেগে যায়। আরিয়ান মাথা নিচু করে বিছানার উপর হয়ে শুয়ে পড়ল। হঠাৎ নাকে কি যেন লাগলো মনে হলো। আরিয়ান বিরক্তিতে নাকমুখ কুঁচকে আবারও উঠে বসলো। নাকে হাত দিয়ে দেখলো একটা লম্বা চুল। বুঝতে বাকি রইল না এটা ট্রিনার চুল। আরিয়ানের রাগ আরও তুঙ্গে উঠে গেল। আজ সকালে অফিসে যাওয়ার সময় ড্রেসিং টেবিলের উপর উড়ো চুল দেখেছিল। আরিয়ান বিড়বিড় করে বলল, এই মেয়ে মানুষগুলোকে এই কারণে ভালো লাগে না। ওরা যেখানে যাবে সেখানে এক বস্তা চুল পাওয়া যাবে। কি অদ্ভুত, এদের এত চুল ঘরের চারিদিকে এভাবে ছড়িয়ে থাকে কেন? তখনই ট্রিনা রুমে প্রবেশ করলো। ট্রিনাকে দেখে আরিয়ান রাগী স্বরে তাকিয়ে রইল। এভাবে আরিয়ানকে তাকিয়ে থাকতে দেখে ট্রিনা বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? এই রুমে এত চুল কেন? আরিয়ান রাগী কণ্ঠে বলল। মানে? ট্রিনা বুঝতে পারল না আরিয়ানের কথা। আরিয়ান আবারও রাগী কণ্ঠে বলল, বিছানায় শুতে গিয়ে তোমার চুল পাই, বিছানায় শুতে গিয়ে তোমার চুল পাই, ওয়াশরুমে গিয়ে চুল পাই, ড্রেসিং টেবিলে চুল পাই, এত চুল পড়ে কেন? ট্রিনা বিরক্ত হয়ে বলল, কি অদ্ভুত মানুষ আপনি। চুল পড়ে কেন সেটা আমি কি করে বলবো? ট্রিনা কথাটা বলতে বলতে গিয়ে বিছানায় উঠে বসলো। আরিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমার বিছানায় যাচ্ছ কেন? ঘুম পেয়েছে, ঘুমাবো। বলেই ট্রিনা বিছানায় শুয়ে পড়লো। আরিয়ান ট্রিনার দিকে তেড়ে গিয়ে বলল, ওঠো বিছানা থেকে, ঘুমাবে? ঘুমাও, অন্য জায়গায় ঘুমাও। ট্রিনা ধীর কণ্ঠে বলল, ফ্লোরে ঘুমোতে কে বললো? যাও গিয়ে সোফাতে ঘুমাও। তুমি এই বিছানায় ঘুমালে আমি কোথায় ঘুমাবো? কেন আমার সাথে ঘুমাবেন? ট্রিনা স্বাভাবিক কণ্ঠে বলল। আরিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমারও তো খারাপ দিন আসেনি যে কোনো মেয়ের সাথে বেড শেয়ার করতে হবে। কোনো মেয়ে না, আমি আপনার স্ত্রী। ট্রিনা শান্তভাবে শুধরে দিল। ট্রিনার কথাতে আরিয়ান রেগে গেল। ট্রিনাকে ধমকে উঠল। রাগী কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, কথায় কথায় স্ত্রী স্ত্রী করবে না, আমার রাগ হয়। আরিয়ান জানে না কেন এতটা রেগে যায়। স্ত্রী শব্দটি শোনার পর আরিয়ান নিজের কপালে হাত বুলিয়ে পেছন ফিরে ওয়াশরুমে যেতে চাইলে ট্রিনা প্রশ্ন করল, যদি স্ত্রী হিসেবে না মানেন তাহলে বিয়ে কেন করলেন? ট্রিনার কথায় আরিয়ান আবারও পেছনে ফিরল। সে লক্ষ্য করলো ট্রিনার চোখে জল টলমল করছে। আরিয়ান বলল, আমি বিয়ে করতে চাইনি তোমার সাথে, বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আমার সাথে না হয় বিয়ে অ্যাক্সিডেন্টলি হলো, কিন্তু আমার বোনের সাথে তো পারিবারিক কথাবার্তা শেষেই বিয়ে ঠিক হয়েছিল। যদি আমার বোন পালিয়ে না যেত তাহলে তো আমার বোনকে বিয়ে করতেন।
তখন কি আমার বোনের সাথে এরকম আচরণ করতেন? তোমার বোনকেও বিয়ে করতাম না সেদিন। টিনা আরিয়ানের কথায় বিস্ময় কণ্ঠে পড়ল। বিয়ে করতেন না তাহলে বর সেজে গেলেন কেন? আরিয়ান বলতে লাগলো। আমি কিছু লোক ভাড়া করেছিলাম যারা তোমার বোনকে কিডন্যাপ করত, যার ফলে বিয়েটা আটকে যেত। এই বিয়েতে আমি রাজি ছিলাম না, কিন্তু আব্বুর চাপে রাজি হয়েছিলাম। টিনা অবাক হয়ে প্রশ্ন করলো। তার মানে আপনি আমার বোনকে অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছেন? আমার লোকেরা তোমার বোনকে অপহরণ করার আগে সে পালিয়ে যায় অন্য কোনো ছেলের সাথে। এই তো করে আমার জন্য অনেক ভালোই হয়েছিল, কিন্তু দেখো আমার কি কপাল। তারপর তোমার মতো মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিল। মানুষ ঠিকই বলে কপালের নাম গোপাল। আরিয়ান কথাগুলো বলে বড় করে নিঃশ্বাস ছাড়ল। টিনা প্রশ্ন করলো। আপনি বিয়েটা করতে চাইছিলেন না কেন? আরিয়ান কিছুক্ষণ থেমে বলল। ভালোবাসি একজনকে, ভীষণ করে ভালোবাসি। সে আমার প্রথম ভালোবাসা। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে জায়গা দেওয়া অসম্ভব। চিন্তা নেই, বাড়ির পরিবেশ ঠান্ডা হলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বলেই আরিয়ান ওয়াশরুমে ঢুকে গেল। টিনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বারবার কানে বাজছে আরিয়ানের কথাটা, সে ভালোবাসে অন্য কাউকে। কথাটা শুনে টিনার ভীষণ কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো বুকের ভেতর কি যেন পড়ছে, কিন্তু কেন এমনটা হচ্ছে সেটাও তার জানা নেই। টিনা বিছানায় বসে শুধু ফিসফিস করে নিজেকে প্রশ্ন করলো। অথচ অথচ এই মানুষটার জন্যই তো আমি নিজের ভালোবাসা কুরবান দিলাম। আমার তৌহিদের প্রতি আমি আমার সেই গভীর অনুভূতিকে পায়ের তলায় মারিয়ে শুধু একটা সম্পর্কের মর্যাদা রক্ষার জন্য এইখানে থেকে গেলাম আমি। তার চোখ ছাপিয়ে দুফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। আর এইদিকে যার জন্য আমার সমস্ত ভালোবাসা ত্যাগ করলাম, যার স্ত্রী হিসেবে থাকার জন্য এত অপমান সইলাম আমি, সে অন্যতে আসক্ত। আমার এই ত্যাগ, আমার এই সয়ে যাওয়া, এসব কি তবে পুরোটাই অর্থহীন ছিল? বুকের ভেতর যেন আগুন জ্বলছে, আর সেই আগুনের ধোঁয়ায় তার সমস্ত আশা মিশে যাচ্ছে। টিনা জানে না এই নিঃসীম যন্ত্রণা আর কতদিন বয়ে বেড়াতে হবে। শুধু এটুকুই বুঝে ভাগ্যের নির্মম পরিহাস তার জন্য আর ভালো কিছু সঞ্চয় করে রাখেনি। হাওলাদার বাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে আছেন ওমর হাওলাদার। তার মুখে চিন্তা, কষ্টের ছাপ স্পষ্ট। তিনি কপালে হাত দিয়ে কি যেন ভাবছেন। এখন সকাল 8টা পার হয়ে গেছে। প্রতিদিন এই সময় টিনা এসে খাবার খাইয়ে দিত, রুমে চা নিয়ে গিয়ে ডেকে তুলত, কিন্তু আজ ওমর হাওলাদার একা একা ঘুম থেকে উঠেছেন। তার এখনও চা খাওয়া হয়নি। চা না খেলে আবার মাথা ব্যথাও হয়। তখনই এই রওশনারা বেগম টিনার সৎমা এসে স্বামীর পাশে বসলেন। ওমর হাওলাদার তাকালেন, শুধু বললেন, হাসপাতালে যেতে হবে, ব্রেকফাস্ট হয়েছে? রওশনারা তিক্ত স্বরে জবাব দিলেন, তোমার কি আমাকে কাজের মহিলা মনে হয় যে আমি ব্রেকফাস্ট করব? ওমর হাওলাদার রওশনারার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তার মানে আমি কি এখন না খেয়ে হাসপাতালে যাব? রওশনারা একঘেয়ে ভঙ্গিতে বললেন, আমি কি বলবো? আমি কিচেনে গিয়ে রান্না করতে পারবো না। হাতের নখগুলো আমার নষ্ট হয়ে যাবে। গতকাল কাজের মহিলার খোঁজ নিয়েছিলাম, একজন পেয়েছিও। আজ দুপুরে আসবে। বাইরে ব্রেকফাস্ট করে নিও। ওমর হাওলাদার অসহায়ভাবে বললেন, তুমি জানো রোশনারা, আমার শরীরের পক্ষে বাইরের খাবার খাওয়া কতটা ঝুঁকির? তুমি অন্তত পক্ষে আজকের ব্রেকফাস্টটা বানাতে পারতে। রওশনারা একই ভঙ্গিতে জবাব দিলেন, না, পারতাম না বানাতে। এখন বলো, আমার সোনামণির কোনো খোঁজ পেয়েছো কি না? তোমার আদরের সোনামণি ওই বকাটের সাথেই পালিয়ে গেছে। তাকে খুঁজে পেলেই কি, না পেলেই কি। রওশনারা তেজি গলায় বললেন, আমার সোনামণি একটা ভুল করতেই পারে, তাই বলে কি তুমি মেয়েটাকে ফিরিয়ে আনবে না? আর তোমাকে কত করে বলেছিলাম ত্রিনাকে বিয়েটা দিও না। যদি বিয়েটা না দিতে তাহলে আজ তোমাকে না খেয়ে থাকতে হতো না। আমার তো কোনো সমস্যা নেই, বাহির থেকে খাবার অর্ডার করে দিয়েছি। ওমর হাওলাদার চক্ষু লাল করে স্ত্রীর দিকে তাকালেন। তখনই কলিং বেলের শব্দ হলো। রওশনারা বেগম উঠে গিয়ে দরজা খুলতে দেখলো রিনি। রওশনারা বেগম অবাক কণ্ঠে বললেন, সোনামণি আমার, মাই প্রিন্সেস। রিনি নিজের মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রওশনারা বেগম বললেন, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলে যেতে পারতে। রিনি মাথা তুলে বলল, মাম্মি, যে ছেলেটার সাথে পালিয়েছিলাম সে একদম একটা ইডিয়েট। ও যে বলেছিল ওদের অনেক সম্পত্তি, কিন্তু গিয়ে দেখি ওর বাবা সাধারণ একটা বেসরকারি কর্মী। তাই চলে আসলাম। ভালো করিনি বলো মা? হ্যাঁ, একদম ভালো করেছো। তোমার ওইখানে থাকা একদমই ঠিক হতো না। চলো প্রিন্সেস, ঘরে চলো। তখনই ওমর হাওলাদার তিক্ত কণ্ঠে রেগে বললেন, খবরদার রিনি, তুমি আমার বাড়িতে ঢুকবে না। তোমার মা মেয়ে এটা রঙ্গলীলার পেয়েছো,
যখন মন চায় একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে পালাবে, আবার ফিরে আসবে। রিনি ওমর হাওলাদারের দিকে তেড়ে গিয়ে বলল। এভাবে কেন কথা বলছো ড্যাডি? আমি কি এমন অন্যায় করলাম? ওমর হাওলাদার রাগে কষিয়ে চড় মেরে দিলেন রিনির গালে। রিনি রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। রসনারা রেগে বললেন, এটা তুমি কি করলে? আমার মেয়ের গালে হাত তুললে? এত বড় সাহস! সাথে সাথে আরেকটা চড় গিয়ে পড়ল রসনারা বেগমের ডান গালে। ওমর হাওলাদার চিৎকার করে বললেন, তোমাদের অনেক কথা, অত্যাচার আমার মা মরা মেয়েটা সহ্য করেছে, আর না। আরেকটিবার যদি আমার মুখে মুখে তর্ক করো, তাহলে সোজা এই বাড়ি থেকে তোমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মাইন্ডেড। বলে তিনি নিজের রুমে চলে গেলেন। হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। ওমর হাওলাদার একজন ডাক্তার। রিনি বলল, দেখলে মাম্মি, ড্যাডি এটা কি করলো? রসনারা বেগম চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বলল, দেখলাম, চিন্তা করিস না। এই বিশাল সম্পত্তিটা আগে আমার নামে লিখে নেই, তারপর না হয় ওর বুড়োর একটা ব্যবস্থা করা যাবে। বলেই দুই মা মেয়ে অট্টহাসিতে মেতে উঠল। ট্রিনা আজও ফ্লোরেই ঘুমিয়েছিল। প্রথমে সোফাতে ঘুমানোর চেষ্টা করলো, সেখানে কোনোভাবেই ঘুম আসছিল না। তখনই ফ্লোরের কার্পেটের উপর শুয়েই ঘুমিয়ে যায় রাতে। সকালে যখন উঠল তখন দেখতে পেল তার শরীরে কম্বল, অথচ রাতে স্পষ্ট মনে আছে সে শুধু একটা বালিশের উপর মাথা দিয়ে ঘুমিয়েছিল। তার মানে কি আরিয়ান আমার গায়ে কম্বল দিয়ে দিয়েছিল? প্রশ্নটা মাথায় আসতে ট্রিনার চোখে মুখে খুশির আভা ফুটে উঠল। আজ ট্রিনা রান্নাঘরে ঢুকেছে। মরিয়ম বেগম আজও নিষেধ করেছিলেন, কিন্তু ট্রিনা কিছুটা অবাধ্য হয়ে ঢুকেছে। এখন রান্নাঘরে রাহি বেগম, ফারহানা বেগম আর এই বাড়ির বড় পুত্রবধূ রোহান মির্জার স্ত্রী মিতু। ওই দিন রাতে যে আরিয়ানের ঘরে ট্রিনাকে দিয়ে এসেছিল সে মিতু। কিচেনে এসে মিতুর সাথে ট্রিনার কথা হয়েছে। মিতু মেয়েটা খুবই মিশুক। অল্প বয়সে মেয়েটার বিয়ে হয়ে আসে এই মির্জা বাড়িতে। রোহানের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। রোহান বিয়ের পরই নিজের পড়াশোনা শেষ করার জন্য ইংল্যান্ডে চলে যায়। ট্রিনা যখন জিজ্ঞাসা করলো, ভাইয়ের সাথে তো মনে হয় তোমার প্রতিদিন কথা হয়, তাই না? মেয়েটা ট্রিনার কথায় কেমন যেন চুপ করে যায়। ট্রিনা বুঝতে পারলো হয়তো মিতু এই সম্পর্কে কিছু বলতে চাইছে না। ট্রিনাও আর কিছু জিজ্ঞাসা করলো না। সকালে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, কিন্তু ট্রিনা করেনি। সবাই বলেছে খাওয়ার জন্য, কিন্তু তার খেতে একদমই ইচ্ছে হচ্ছে না। তখনই দেখলো আরিয়ান অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। ট্রিনা দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে আরিয়ানকে ডাকলো। শুনছেন? আরিয়ান বিরক্তির ছাপ মুখে ফুটিয়ে বলল, কি হয়েছে বলো, টাইম নেই হাতে। ঘড়ির দিকে তাকিয়ে বলল কথাটা। আরিয়ানের মুখের হাবভাব দেখে ট্রিনারও বিরক্ত লাগলো। সে বলল, আপনি কি সত্যি ভালো কথাতেও রেগে যান, নাকি রাগের অভিনয় করেন? কোনটা? আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, বুঝলেন? সব সময় কেমন মুখটা ফুলিয়ে রাখে। আপনাকেও তেমনটাই লাগে। আরিয়ানের রাগ আরো বাড়ল। বলল, কি বললে তুমি? আমি বিড়ালের মতো দেখতে? ট্রিনা জিহবাই কামড় দিয়ে বলল, না না, আমি তেমন করে বলতে চাইনি। আসলে ওই বিড়ালটা ভীষণ কিউট, তাই বললাম, এই আর কি। আরিয়ান কিছু বলল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ট্রিনা শুকনো ঢোক গিলে মনে মনে বিড়বিড় করলো, চোখ তো না, যেন এক্ষুনি গিলে খাবে আমায়। ট্রিনা গলা খাকারি দিয়ে বলল, শুনুন না, বলছিলাম কি, আমাকে আপনার সাথে নিয়ে গিয়ে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন? আরিয়ান ট্রিনার কথার মানে বুঝতে পারল না। কোথায় নামিয়ে দিতে বলল সেটাই বলেনি মেয়েটা। ঘাবড়ে গিয়ে আরিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কোথায় নামিয়ে দিয়ে আসবো? যার নামে? পাশেই বসা ছিল নৌশি, আদনান, নুসরাত, মিতু। ওরা টিনার আরিয়ানের কথা কান পেতে শুনছিল আর হাসছিল। এবার আরিয়ানের কথায় সব কয়টা একসাথে ফিক করে হেসে দিল। আরিয়ান সেই দিকে রাগে দৃষ্টি দিতে তারা ঠোঁটে আঙ্গুল চেপে থেমে গেল। টিনা থতমত খেয়ে বলল, আসলে একটু আব্বুর হসপিটালে যাব, আব্বুর জন্য কিছু খাবার বানিয়েছিলাম। আরিয়ানার অমত পোষণ করলো না, শুধু বলল, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। টিনা ভীষণ খুশি হয়ে দৌড়ে টিফিন বক্সটা নিয়ে চলে এলো। আরিয়ান ড্রাইভিং সিটে বসে পড়ল। টিনা পেছনের সিটে বসতে চাইলে আরিয়ান ঘুরে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আমায় কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। টিনা কিছু না বলে সামনের সিটে গিয়ে বসে পড়ল। গাড়ি চলতে লাগলো হাইওয়ে ধরে। টিনা বাইরে তাকিয়ে সবকিছু দেখছে আর আরিয়ান মুখ গম্ভীর করে ড্রাইভিং করে যাচ্ছে। হঠাৎ গাড়িতে আরিয়ান একটা ইংলিশ গান বাজালো। টিনা ভ্রু কুচকে আছে, মনে মনে বিড়বিড় করলো, ঠিক এসব গানও মানুষ শোনে? টিনা তিক্ত স্বরে মনের কথাটা মুখে বলল, এসব কি গান? বাঙালি হয়ে কিভাবে এসব গান শুনেন? বাংলা কত সুন্দর ভালো ভালো গান আছে, সেগুলোও তো শুনতে পারেন নাকি? আরিয়ান টিনার দিকে না তাকিয়ে মৃদু স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটা গান ছাড়ো, দেখি কত সুন্দর বাংলা গান। টিনা অনুমতি পেয়ে অনেকক্ষণ খুঁজে গান ছাড়লো। গান বাজতে শুরু করলো, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে।
মন আমার কি চায় বোঝায় কেমনে। গান শুনে আরিয়ান পেট ধরে হাসতে শুরু করলো। টিনা বুঝতে পারলো এতক্ষণ খোঁজাখুঁজির পরও ভুলে অন্য গান ছেড়েছে। আরিয়ান হাসতে হাসতেই বলল, এই বুঝি তোমার বাংলা গানের ছিরি? সবসময় কি এসব গানই শোনো? টিনা মাথা নিচু করে বসে রইল। তার লজ্জা করছে, কি একটা গান ছাড়লাম এত খোঁজাখুঁজির পর। টিনা মনে মনে নিজেকে ধমকালো। গাড়ি গিয়ে থামলো হাসপাতালের বাইরে। টিনা গাড়ি থেকে নেমে হাসি মুখে জিজ্ঞাসা করলো, আপনি ভেতরে যাবেন? না, আমার অফিসে লেট হচ্ছে। বলেই আরিয়ান বেরিয়ে গেল গাড়ি নিয়ে। টিনা সোজা হাসপাতালে ঢুকে গেল। এটা একটা প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালটা ওমর হাওলাদার নিজেই বানিয়েছেন। স্বল্প খরচে যতটা সম্ভব তিনি সেবা দিয়ে থাকেন। টিনা ঢুকে গেল তার বাবার কেবিনে। কেবিনে ঢুকেই দেখলো ওমর হাওলাদার চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন। টিনার তার বাবার দিকে চোখ যেতেই বুঝে ফেললো তার বাবা সকাল থেকে কিছু খাননি, মুখটা কেমন মলিন হয়ে আছে। টিনা ডাকলো, আব্বু। টিনার কণ্ঠ পেয়ে ওমর হাওলাদার চট করে চোখ খুললেন। সামনে টিনাকে দেখে ওনার মুখে হাসি ফুটে উঠল। টিনা মা, তুই এখানে কিভাবে? আরিয়ান দিয়ে গেল। ওমর হাওলাদার পেছনে দেখে বললেন, জামাইকে ভেতরে আনলি না? আসলে আব্বু ওনার অফিসে দেরি হচ্ছিল তাই চলে গেছে আমায় পৌঁছে দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে। টিনা বলল, আব্বু তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওমর হাওলাদার খাবার দেখে আরো খুশি হলেন। সত্যি খাবার না খেয়ে কাজ করা সম্ভব হচ্ছিল না, তবুও তিনি বললেন। খাবার আনার কি প্রয়োজন ছিল? টিনা বলল, নিশ্চয়ই সকাল সকাল মা তোমার জন্য হাত নষ্ট করে রান্না করবেন না। এবার বসো, বেশি কথা না বলে আমি খাইয়ে দিচ্ছি। ওমর হাওলাদার কিছু বলতে পারলেন না, চুপ করে বসে পড়লেন। টিনা খাবার বের করে তার আব্বুর মুখের সামনে ধরে বলল, নাও হা করো। ওমর হাওলাদার খাবারটুকু মুখে পুরে নিলেন। ওমর হাওলাদারের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। টিনা তার বাবার চোখ মুছে দিয়ে শাসনের ভঙ্গিতে বলল, না, একদম না আব্বু, এখন কোনো ইমোশনাল কথাবার্তা চলবে না। চুপ করে পুরো খাবারটা খাবে। মেয়ের এমন মিষ্টি শাসনে ওমর হাওলাদার হেসে দিলেন। পুরোটা খাবার টিনা ভীষণ যত্ন সহকারে খাইয়ে দিল। তখন একজন নার্স এসে বলল, একজন রোগীর সিরিয়াস কন্ডিশন, এখনই ওমর হাওলাদারকে যেতে হবে। ওমর হাওলাদার তাড়াতাড়ি করে উঠে গেলেন। টিনা, তুই কি বসবি? আমার আসতে অনেকটা দেরি হবে। না বাবা, যেতে হবে আমায়। তুমি যাও রোগীর কাছে, আমি চলে যাবো এক্ষুনি। ওমর হাওলাদার টিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। আরিয়ান অফিসের ক্যাফেতে বসে কফি পান করছিল। এমন সময় মিতুর কল আসলো। আরিয়ান কল রিসিভ করে বলল, হ্যাঁ ভাবি, বলুন। ওপাশ থেকে মিতু ভীষণ চিন্তা ভরা কণ্ঠে বলল, ট্রিনা কি তোমার অফিসে? আরিয়ান অবাক হয়ে বলল, না তো, ওকে অফিসে কেন আনবো? ত্রিনাকে আমি হাসপাতালে নামিয়ে চলে এসছে। কিন্তু ট্রিনা এখনো বাড়ি ফেরেনি। আরিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ট্রিনার বাবার কাছে কল দিয়ে জিজ্ঞেস করো, হয়তো এখন হাসপাতালে আছে। করেছিলাম কল, উনি বলল ট্রিনা নাকি 10টার দিকেই হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, এখন দুপুর হয়ে গেছে, অথচ মেয়েটা এখনো বাড়িই ফিরল না। মিতুর উদ্বেগ ভরা কণ্ঠে বলল। আরিয়ান বলল, ট্রিনা কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? আচ্ছা, কল রাখো, আমি দেখছি। বলেই কল কেটে দিল। এখন আরিয়ানেরও ভীষণ টেনশন হচ্ছে, কোথায় গেল ট্রিনা, কোনো ক্ষতি হলো না তো? ব্যস্ত রাজপথের ভিড় ঠেলে আরিয়ানের গাড়িটা উন্মাদের মতো এদিক ওদিক ছুটে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু এখনো ট্রিনার কোনো হদিস পাওয়া যায়নি। আরিয়ান হাসপাতালে গিয়েছিল, কিন্তু সেখানে ট্রিনা নেই। ওমর হাওলাদারও মেয়ের শোকে ভীষণ ভেঙে পড়েছেন। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ট্রিনা ফটক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু তারপর জনসমুদ্রের মাঝে এসে যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দুশ্চিন্তায় আরিয়ান রীতিমতো ঘামছে। তখনই তার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল বাবা আহাদ মির্জার নাম। আরিয়ান কল রিসিভ করতেই ওপাশ থেকে রাগী কণ্ঠ ভেসে এলো, এখনো পাওয়া যায়নি টিনাকে? না বাবা, আমি। চুপ, একদম চুপ করো। আহাদ মির্জা ভীষণ রাগী সুরে ধমকিয়ে উঠলেন, তুমি কেমন ইডিয়েট স্বামী? মেয়েটাকে একা একা হাসপাতালে ছেড়ে এসেছো কোন সাহসে? তুমি জানো না টিনার রাস্তাঘাট একদমই চিনে না? এখন মেয়েটা কোথায় গেল? যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তবে তোমাকেও ছাড়বো না, বলে দিচ্ছি। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, তারাও খুঁজছে। আরিয়ান কল কেটে দিয়ে ড্রাইভিং সিটের স্টিয়ারিং এ জোরে একটা ঘুষি মারল। দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড গার্ল, সে কি ছোট বাচ্চা যে হারিয়ে যাবে? রাস্তা চেনো না? সেটা আমাকে অন্তত বলতে পারতো, কিন্তু না, চুপচাপ নেমে গেল। একটা কলও তো করতে পারতো। আরিয়ান আবারও গাড়ি স্টার্ট দিল। ধীর গতিতে গাড়ি চালিয়ে রাস্তার দুই পাশ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে এগোচ্ছে সে। হঠাৎ তার নজর গেল রাস্তার ফুটপাতের এক কোণে থাকা একটা টং দোকানের দিকে। সেখানে একটা অতি পরিচিত শাড়ি পরা অবয়ব দেখে আরিয়ান মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
গাড়ি থামিয়ে সে একরকম দৌড়ে সেখানে গেল, দেখলো সেখানে ট্রিনা বসে আছে। ট্রিনাকে অক্ষত অবস্থায় দেখে আরিয়ানের বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। সে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ট্রিনা আরিয়ানকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার মলিন মুখে এক চিলতে অস্পষ্ট হাসি ফুটে উঠল, কিন্তু আরিয়ানের দুশ্চিন্তা মুহূর্তে রূপ নিল প্রচণ্ড রাগে। সে ট্রিনার সামনে দাঁড়িয়ে তার বাহুটা চেপে ধরে জোরে গর্জে উঠল। কি সমস্যা তোমার? হ্যাঁ, ফ্যাজলামি পেয়েছ? এখানে কিভাবে আসছো? তুমি জানো তোমাকে কত জায়গায় খুঁজেছে? বাড়ির মানুষগুলো তোমার জন্য কতটা চিন্তা করছে। ট্রিনা অবাক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। মানুষটা চিৎকার করছে ঠিকই, কিন্তু ট্রিনা লক্ষ্য করলো এই রাগের আড়ালেও কোথাও বিরক্তির কোনো ছাপ নেই, বরং এক অদ্ভুত অস্থিরতার মায়া লুকিয়ে আছে। তখনই দোকান মালিক সেই বৃদ্ধা মহিলা বলে উঠলেন, বাবা, মেয়েটাকে কিছু বলো না, ও রাস্তা চিনতে পারছিল না, সকাল থেকে এখানে বসে বাচ্চাদের মতো কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে আরিয়ান ট্রিনার মুখের দিকে তাকালো। দেখলো ট্রিনার ডাগর চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে। দীর্ঘক্ষণ কাদার ফলে চোখগুলো ফোলা ফোলা দেখাচ্ছে। ট্রিনার এই করুণ অবস্থা দেখে আরিয়ানের ভেতরের রাগটা নিমিষে জল হয়ে গেল। তার কণ্ঠ অজান্তেই নরম হয়ে এলো। সে নিচু স্বরে জিজ্ঞাসা করলো, রাস্তা চেনো না তুমি? ট্রিনা মাথা নিচু করে খুব ধীর কণ্ঠে বলল, না, আপনাদের বাড়ির অ্যাড্রেস আমার জানা নেই। আমাদের বাড়ির অ্যাড্রেস জানতাম, কিন্তু সেখানে যাইনি ইচ্ছে করি, কারণ সেই বাড়িতে আমার আব্বু নেই এখন। কল করতে পারতে। আরিয়ান কিঞ্চিত অনুযোগের সুরে জিজ্ঞাসা করলো। আমার মোবাইল বন্ধ ছিল। ট্রিনা অপরাধীর মতো মাথা নিচু করে জবাব দিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। মেজাজটা খিটখিটে হয়ে থাকলেও ট্রিনার শুকনো মুখটা দেখে সে আর কথা বাড়ালো না, শুধু বলল, চলো আমার সাথে বাড়ি চলো। গাড়িটা রাস্তার ওপারে পার্ক করা। চওড়া ব্যস্ত রাস্তা পার হতে হবে। আরিয়ান স্বাভাবিকভাবে পার হচ্ছিল, কিন্তু কয়েক কদম গিয়ে লক্ষ্য করলো ট্রিনা পিছিয়ে পড়েছে। বড় বড় গাড়ি আর দ্রুতগতির বাস দেখে ট্রিনা যেন সিটিয়ে যাচ্ছে। তার রাস্তা পার হতে ভীষণ ভয় লাগে। আরিয়ান বিষয়টা খেয়াল করলো। আরিয়ান হঠাৎ কোনো কথা না বলে ট্রিনার হিমশীতল হাতটা নিজের শক্ত মুঠোর মধ্যে পুরে নিল। আরিয়ানের হাতে সে উষ্ণ পরশ ট্রিনার হৃদস্পন্দন যেন এক নিমিষে স্বাভাবিক করে দিল। জনাকীর্ণ রাস্তার মাঝখানেও ট্রিনা নিজেকে খুব নিরাপদ অনুভব করতে লাগলো। আরিয়ান তাকে আড়াল করে আগলে ধরে রাস্তা পার করিয়ে দিল। ট্রিনা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। নিজের বাবার পর এই লোকটাকে আজ তার সবচাইতে বড় ভরসা মনে হচ্ছে। আরিয়ানের বলিষ্ঠ হাতের বাঁধন, সে যেন তার নিজের আত্মার এক টুকরো আস্থার জায়গা খুঁজে পেল। এই প্রথম আরিয়ানকে তার খুব কাছের কেউ বলে মনে হলো। বাড়ির ড্রয়িং রুমে সকলে উৎকণ্ঠা নিয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই আরিয়ান ফোন করে জানিয়েছে ট্রিনাকে পাওয়া গেছে। এই সংবাদে সবার মনে যেন স্বস্তি ফিরে এলো। তখনই দেখা গেল আরিয়ান আর ট্রিনা একসাথে ভেতরে ঢুকছে। নৌশি ছুটে গিয়ে ট্রিনাকে জড়িয়ে ধরল। মিতুও এগিয়ে এসে মমতা ভরা কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো বোন? ট্রিনা ম্লান হেসে বলল, হ্যাঁ ভাবি, একদম ঠিক আছি। আরিয়ান মিতুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ভাবি, ট্রিনাকে খাবার দাও, সকাল থেকে ও কিচ্ছু খায়নি। ট্রিনা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে যে খায়নি সেটা আরিয়ান বুঝলো কি করে? আরিয়ানের এই সূক্ষ্ম খেয়াল রাখার বিষয়টা ট্রিনার মনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। মিতুও সায় দিয়ে বলল, হ্যাঁ সত্যিই তো, সকালে এক দানাও পেটে পড়েনি তোমার, চলো কিছু খেয়ে নিবে। ট্রিনা খাবার টেবিলের দিকে পা বাড়াতে যাবে, অমনি পেছন থেকে মাইমুনা বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, দাঁড়াও, খাওয়ার আগে জবাব দাও, কোথায় গিয়েছিলে? আহাদ মির্জা পরিস্থিতি সামলাতে বলে উঠলেন, আরিয়ান তো বললই ট্রিনা রাস্তা ভুল করে অন্য কোথাও চলে গিয়েছে। এখন আবার এসব অবান্তর প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি, তার কারণ আছে। মাইমিনা বেগম তিক্ত স্বরে বললেন, এত বড় একটা ধাড়ি মেয়ে, আর সে কিনা রাস্তা চিনে না, এটা আমায় বিশ্বাস করতে হবে? বড় জায়ের কথায় ঘি ঢেলে ফারহানা বেগম টিপ্পনি কাটলেন, ঠিকই তো বলেছে আপা, সত্যি কি হারিয়ে গিয়েছিল নাকি অন্য কোথাও গিয়েছিল সেটা ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। এতক্ষণ আরিয়ান চুপ করে সব শুনছিল, কিন্তু এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে গর্জে উঠল, সবাই চুপ করো, আমি নিজে ট্রিনাকে খুঁজে এনেছি, তাই আমি ভালো জানি ও হারিয়ে গিয়েছিল। এই বিষয়ে বাড়িতে আর একটা শব্দ আমি শুনতে চাই না। আরিয়ানের সেই রণমূর্তি দেখে ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। কথাটা শেষ করে সে গটগট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিজের ছেলের মুখে এভাবে সবার সামনে কথা শুনতে হবে সেটা মাইমুনা বেগম কল্পনাও করেননি। তার মুখটা রাগে অপমানে কালো হয়ে গেল। তিনি গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। নীরব রাস্তা ধরে ধীর লয়ে হেঁটে আসছে নুসরাত। পরনে সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে ঝোলানো ভার্সিটি ব্যাগ। ব্যস্ত শহরের এই নিরিবিলি পথে
একা হাঁটা তার পুরনো অভ্যাস। ভার্সিটির ক্লাস শেষ করে সে একটা টিউশনি করায়। এই টিউশনি নিয়ে বাড়িতে কম অশান্তি হয়নি। মির্জা পরিবারের সবার এক কথা, আমাদের কি টাকা পয়সার অভাব পড়েছে যে বাড়ির মেয়েকে অন্যের বাড়িতে পড়াতে যেতে হবে? কিন্তু নুসরাত নিজের জেদ ছাড়েনি। বাড়ির টাকা চেয়ে নিজের উপার্জিত 10টা টাকাও তার কাছে অনেক বেশি মূল্যবান। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা চড়া গলা ভেসে এলো। ও চশমাওয়ালি ম্যাডাম, একটু দাঁড়ান না। নুসরাত পেছনে ফিরল না। গলার স্বর শুনে সে বুঝতে পেরেছে এটাকে। নুসরাতকে দাঁড়াতে না দেখে ছেলেটা দৌড়ে এসে তার পাশাপাশি হাঁটা শুরু করলো। হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।